এখন আমরা এএনএম ইন্টারাকশন সক্ষম পোর্টালে ভার্চুয়াল অ্যাসেসমেন্টের সময়তে আমাদের যে টোটাল যে চেকলিস্টটা আছে সেটাকে 8টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে এএনএম ইন্টারাকশন। যেহেতু ভার্চুয়াল অ্যাসেসমেন্টের টাইমটা কম থাকে, তো এজন্য কাকে কোনটা জিজ্ঞাসা করা হয় সেইভাবে ডিজাইন করা হয়েছে। তো অনেক সময় এসএসআর ওইভাবেও করতে পারেন, বা আবার এরিয়া অফ কনসার্ন ওয়াইজ অনুসারেও ভাগ করে ওনারা দুটো পার্টে অ্যাসেসমেন্ট করতে পারেন। তো যাই হোক, আমরা সোজা চলে যাচ্ছি অ্যানিম ইন্টারাকশন যে পার্টটা আছে সেটার মধ্যে কি কি জিনিস আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে। দেখুন, আমরা প্রথমে যদি একটু যদি দেখি কি আসছে আমাদের মেজারেবল এলিমেন্টের মধ্যে এরিয়া অফ কনসার্ন সার্ভিস প্রভিশন A1 এ ফেসিলিটি প্রোভাইডস কম্প্রিহেন্সিভ প্রাইমারি হেলথ সার্ভিসেস, সেটার মধ্যে আমাদের আসবে যে নিউনেটাল এবং ইনফ্যান্ট হেলথের ক্ষেত্রে আমাদের অ্যাভেলেবিলিটি অফ ইমিউনাইজেশন সার্ভিসটা আছে কিনা। নেক্সট আমাদের এরিয়া, যেটা স্ট্যান্ডার্ড A1 এর মধ্যে আমাদের ছিল, সেক্ষেত্রে এটা হয়ে গেল ইমিউনাইজেশন সার্ভিসেস নিয়ে, জাস্ট এখানে প্রভিশন আছে কিনা। এটুতে আমাদের ডায়াগনস্টিক এন্ড সার্ভিসেস নিয়ে যেটা মেনটেন, সো ড্রাগস এন্ড ডায়াগনস্টিক এর কি কি আছে না আছে সেটা আমাদের আলাদা করে একটা, যে 8টা যে ভাগ আছে সেটার মধ্যে একটা মধ্যে থাকবে। এছাড়া এখানে জাস্ট প্রভিশনটা আছে কিনা দেখার জন্য আপনারা হয়তো জানেন যে সাব সেন্টারে 14 থেকে 15টা টেস্ট, সবগুলো কিন্তু কিট বেস টেস্ট আমাদের অ্যাভেলেবেল থাকার কথা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি জানতে হবে, আমাদের এই পয়েন্ট অফ কেয়ার ডায়াগনস্টিক গুলো আছে কিনা, হিমোগ্লোবিন, প্রেগন্যান্সি টেস্ট, ইউরিনারি ডিপস্টিক ফর অ্যালবুমিন এন্ড সুগার, ব্লাড সুগার, ম্যালেরিয়া কিট, ডেঙ্গু কিট, দেন স্পুটাম কালেকশন, মানে স্যাম্পল কালেকশন করে যে আমাদের পরীক্ষাটা করি সেই ফেসিলিটি আছে কিনা, এইচআইভি, ভিআইএ টেস্ট, টেস্ট ফর আয়োডিন এন্ড সল্ট, ওয়াটার টেস্টিং ফর ফিকাল কন্টামিনেশন এন্ড ক্লোরিনেশন, এসবিএসএজি মানে হেপাটাইটিস বি, সেটা টেস্টিং এর কিট, ফাইলেরিয়াসে যদি এন্ডেমিক জোন থাকে, সিফিলিস, যা সেটা তো এইচআইভি কিটের সাথে হয়ে যায় একসাথে। তো ওয়াটার টেস্টিং কি সেটা আপনারা শুনেছেন কিনা জানি না, সেক্ষেত্রে আমাদের ক্লোরিন টেস্ট করতে লাগে, ক্লোরিনের মাত্রাটা কেমন আছে, আর তার সাথে ফিকাল কন্টামিনেশন। যদি আমরা জানি যে আমাদের যে স্টেট ওডিএফ ওপেন ডেফিকেশন ফ্রি, তা সত্ত্বেও আমাদের জলের সাথে কোনো রকমের মল মধ্যে যে জীবাণুগুলো সেগুলো আসছে কিনা সেটা টেস্টিং করার জন্য ফ্যাসিলিটি আছে কিনা। এক্ষেত্রে কি হয়, মানে ওয়াটার যে প্রাইমারি ড্রিঙ্কিং ওয়াটার যে প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, টারশিয়ারি সোর্স, সবগুলো মানে সোর্স থেকে ওয়াটার টেস্টিং করে আপনারা সার্ভিলেন্স অ্যাক্টিভিটি চালু করতে পারেন, বা এটা করা হয়। এবার এবার আমরা চলে যাচ্ছি যে এরিয়া অফ কনসার্ন, সি থেকে এখানে যেটা আছে, সি না ডি থেকে স্ট্যান্ডার্ড D1, the facility has established program for maintenance and upkeep of the facility। এই আপকিপ শব্দটা আমরা পেয়েছিলাম কোথায়, যেটা কায়াকল্পের চেকলিস্টের মধ্যে। এখানে মধ্যে যেটা আছে D1.2 তে আমাদের স্যানিটেশন এন্ড হাইজিন নিয়ে আছে। কি চেক করবে, অবজারভেশন এবং রেকর্ড রিভিউর মাধ্যমে চেক করবে যে বেড টেবিল টেবিল যা আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, তার সাথে পরিষ্কার যে করছেন সেই পরিষ্কার পরিচ্ছন্ন করার যে সিস্টেম গুলো, যে টু বাকেট সিস্টেম, এছাড়া যে ক্লিনিং এর সলিউশন থেকে শুরু করে মপিং এর স্টিক থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো আপনার কাছে আছে কিনা, তার স্টক মেনটেন হচ্ছে কিনা, সে স্টক খাতা দেখতে চাইতে পারে। তো এই ব্যাপারগুলো এখানে এসেছে। নেক্সট D3, সেখানে কি চাইছে, ক্লিনিক্যাল রেকর্ডস এবং ডাটা ম্যানেজমেন্ট নিয়ে আমরা ডিজিটালি সেগুলোকে সেভ করছি কিনা, কারণ ম্যাক্সিমাম জিনিস জানি আমরা যে অ্যাপ বেসড হয়। তো সেখানে সিস্টেম ক্লিয়ারলি ডিফাইন হু অল আর অথরাইজড টু অ্যাক্সেস। ধরুন আপনি কোনো একটা অ্যাপস ইউজ করছেন, সেই অ্যাপসটা কে ইউজ করতে পারবে, আর সেটা পেশেন্টের যে ডাটাগুলো আছে সেটা কতটুকু প্রাইভেসি মেনটেন করে করা হচ্ছে। আপনি যে অ্যাপসটা করছেন সেটা আপনি করার পর অন্য কেউ করতে পারবে কিনা, সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ড সবাই জানে কিনা। এছাড়াও যে রেকর্ড গুলো যা আছে, যেটা আপনি ধরুন আপনার ডিউটির সময় যেটা সেভ করলেন সেটা সেভ বা কে ডিলিট করবে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের এটার মধ্যে চলে আসছে, সেটা নিয়ে আপনাদের ইন্টারভিউ করবে, এমনকি জিজ্ঞাসা করবে। নেক্সট যেটা আছে D3.2, না এটা তো বলে ফেলেছি। এবার স্ট্যান্ডার্ড D4টা এখানে জিজ্ঞাসা করবে কি, যে হসপিটাল ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। এটা কিন্তু আমাদের
যেটা এমপিডব্লিউ ইন্টারাকশন সেখানেও ছিল। সেখানে আমাদের ইন্টারনাল মিটিং ছিল, আর এক্ষেত্রে বলা হচ্ছে যে জ্যাস মিটিং করা হয় কিনা। সেক্ষেত্রে জ্যাস মিটিং যদি করা হয়, তো সেই ক্ষেত্রে আমাদের জ্যাস মিটিং এর যে পয়েন্ট গুলো সেগুলো আমাদের আলোচনা করা হয় কিনা। তাছাড়া বিএইচএসএনসি দের মাল্টি সেক্টরাল যে এগুলো আছে, দ্য ফরমেশন অফ পিএসজি মানে পেশেন্ট সাপোর্ট গ্রুপ সেগুলো কিন্তু হয়, মানে বানানো হয়েছে কিনা। এছাড়া সিএইচও তার যে মেন্টর হিসেবে কাজ করে, তো তার যে আশা এমপিডব্লিউ ওনাদেরকে আহ, যে কোয়ালিটি নিয়ে বা আদার্স যে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম গুলো নিয়ে টাইম টু টাইম যে অন জব ট্রেনিং বা তাদেরকে মেনটেন করা কিভাবে করা সেই বিষয়ে আলোচনা করেছেন কিনা, বা ট্রেনিং দিয়েছেন কিনা, বা ট্রেনিং যদি পেয়ে থাকেন সেটা শেয়ার করেছেন কিনা। দেন অ্যাকর্ডিংলি সেই ট্রেনিং থেকে মানে আপনাদের সাথে ট্রেনিং নিয়ে আলোচনা করার পর আপনাদের যদি কোনো জায়গাতে বোঝার অসুবিধা থাকে বা গ্যাপ থাকে, সেটা আবার হায়ার হায়ার অথরিটিকে জানিয়ে সে ব্যাপারে অ্যাকশন নিয়েছে কিনা। এই যে ট্রান্সপারেন্সি থাকাটা যেটা চাইছে, সেটা কতটুকু আছে সেটা আপনাদেরকে রেকর্ডের মাধ্যমে প্লাস স্টাফ ইন্টারভিউর মাধ্যমে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন। নেক্সট স্ট্যান্ডার্ড D5 যে আছে, যে ফ্যাসিলিটি এনশিওরস হেলথ প্রমোশন এন্ড ডিজিজ প্রিভেনশন অ্যাক্টিভিটিস থ্রু কমিউনিটি মোবিলাইজেশন। এটার মধ্যে কি দেখতে চাইবেন? এটার মধ্যে দেখতে চাইবেন যে বিএইচএসএনসি, বিএইচএনডি, আশা, অঙ্গনারী এবং মান্থলি ক্যাম্পেইন এগুলো রেগুলারলি মানে কন্ডাক্ট করা হচ্ছে কিনা। নেক্সট আসুন, D5 তো হয়ে গেল, এটা বলে দিলাম। এবার E2, এবার আছে আমাদের এরিয়া কনসার্ন থেকে এএনএম কে জিজ্ঞাসা করার কি আছে, যে এখানে আমাদের কন্টিনিউটি অফ কেয়ার। দেখুন কন্টিনিউটি অফ কেয়ার মানে এটার কথাই হলো আপনি কোনো একটা পেশেন্ট পেলেন বা কোনো একটা গর্ভবতী মায়ের ধরুন হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম পেলেন, তো সেক্ষেত্রে ওনাকে হায়ার অথরিটিকে রেফার করা হলো, তারপর নেক্সট হায়ার অথরিটি, তারপর ওখান থেকে বাড়িতে আসলো। তো এই যে পুরো যে জিনিসটাকে সেটা ফলো আপে রাখা, এমনকি পুরো 7 থেকে ওনাকে যে রিকুইজিট দরকার 10, 11, 12 যখনই সুস্থ হয়ে যান কেন, সে সুস্থতা থাকা পর্যন্ত ওনার সঙ্গে যে যোগাযোগ, সেটাই বলছে যে রেফারেল অ্যাক্টিভিটি, তার সাথে কন্টিনিউটি অফ কেয়ার। রেফার করে আমি ছেড়ে দিলাম না। তো এই জিনিসগুলোকে যদি আমরা মেনটেন করে থাকি, সেটা আমাদেরকে রেকর্ডের মাধ্যমেও দেখাতে হবে, শুধুমাত্র মুখে বললে হবে না। নেক্সট আসছে E13, সেখানে কি আছে, নিউবর্ন কেয়ার ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড এস পার দ্য গাইডলাইন। তো এই ক্ষেত্রে আমাদের কি হয়, যে সাব সেন্টার এই টাইপের মধ্যে আমরা তো ডেলিভারি করাই না, তো বাচ্চাগুলোকে শুধু ভ্যাকসিনেশনের পার্টটা আমরা করার চেষ্টা করি। আর ভ্যাকসিনেশন দিতে গেলে আপনারা জানেন সেখানে অ্যানাফাইলাক্সিস রিঅ্যাকশন হওয়ার চান্সেস থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রিপেয়ারনেস কতটুকু, সেই কিট আমাদের আছে কিনা, কিটের মধ্যে কি কি আছে সেই ব্যাপারগুলো জিজ্ঞাসা করবে, বা কিভাবে দেওয়া। এছাড়াও এছাড়াও দেখুন আছে কি, ভ্যাকসিনেটর অ্যাওয়ার কিনা, হাউ টু প্রিভেন্ট দ্য ইমিউনাইজেশন এরর, ভুল হচ্ছে কিনা। দেন প্রসেস অফ রিপোর্টিং এন্ড রুট অফ কমিউনিকেটেড টু অল কনসার্ন, এর মানেটা হচ্ছে কি, সেটাকে কিভাবে ওনারা জিজ্ঞাসা করতে পারেন, যে স্টাফকে জিজ্ঞাসা করবে যে কাকে রিপোর্ট করতেছে, কাকে রিপোর্ট করতে হয়, বা কিভাবে রিপোর্ট করে, রিপোর্টিং ফরম্যাট আছে কিনা এএফআই। তাছাড়া এএফআই কাকে বলে, এএফআই এর মধ্যে কি কি লক্ষণ আমাদের হতে পারে, তার ভাগ কি কি আছে, আজ দা রিগার্ডিং দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য নোটিফাইং রিপোর্টিং। তো আপনাদের এএফআই নিয়ে একটা ওয়ার্ক ইনস্ট্রাকশন কিন্তু আপনারা সাবমিট করেছেন বা করবেন। তো সেই কপিটা কিন্তু আমাদের আপনাদের একবার পড়া একটা জানা থাকতে লাগবে, সেখান থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করবে। এছাড়া ভ্যাকসিনেশন দিতে গেলে সেগুলো আপনাদের একদম কমন ব্যাপার, সেই জিপার ব্যাগ আলাদা করে রেখেছেন কিনা, ইউজ আনইউজ গুলো। এবার যেগুলো আমরা ওপেন ভাইল পলিসি অনুসারে পরে ইউজ করব, সেগুলোকে নির্দিষ্ট ডেট টাইম দিয়ে রাখা হয়েছে কিনা। এমনকি আপনারা যখন আউটরিচ ক্যাম্পে যান, তো সেক্ষেত্রে যে ওয়েস্ট গুলো জেনারেট হয় তার জন্য যে মেজার্স নেওয়া দরকার সেটা নেওয়া হয়েছে কিনা। এই জিনিসগুলো আসবে একদম ডিটেলসে। তারপর ভ্যাকসিন দেওয়ার পরে যে 4 কি মেসেজ দেওয়া, আর যে কাউন্টার ফাইল যেটা আছে, যেটা ভ্যাকসিনেশন ইমিউনেশন কার্ড, সেটা টিকলার ব্যাগ বা টিকলার বক্সের মধ্যে রাখছেন কিনা। তো এই জিনিসগুলো, এগুলো একদম সিম্পল জিনিস, সেগুলো আপনারা রেগুলার করে থাকেন। তো যাই হোক, এখানে যাতে কোনো না কোনো ভাবে মার্কস যাতে কাটতে না পারে, কনফিডেন্টলি আপনারা উত্তর দেবেন। এছাড়া যেটা ওপিভি ইজ নট অ্যাপ্লিকেবল টু ওপেন রিকনস্টিটিউট বায়াস মিলস, মানে আপনার যে ওপেন মেইল পলিসি সেটা আছে কিনা, সেটা আপনারা জানেন কিনা, সেটা প্রশ্ন করে আপনাদেরকে জিজ্ঞাসা করবে।
যে রিকনস্টিটিউশন, যেটা দিয়ে ওই উম, যেটা দিয়ে আপনাদের রিকনস্টিটিউট করতে হয় মানে ভ্যাকসিনটাকে। তো সেগুলা যাতে একটা আরেকটার সাথে মিস মানে মানে অন্যটা ডাইরেক্ট করার সময় যাতে না হয় আর মানে রিকনস্টিটিউশনটা যাতে ক্রস একটা ভ্যাকসিনের সাথে যেটা সেটা অন্য ভ্যাকসিনের মধ্যে ইউজ করা না হয়। তো এই জিনিসগুলোই এখানে জিজ্ঞাসা করে আপনাদের সাথে ইন্টারোগেট করে বের করার চেষ্টা করবে যে আপনারা আদৌ জানেন কিনা। এছাড়া এই যে ভ্যাকসিন কাকে দিবেন, যেটা ডিউ লিস্ট বা এটার এগেনস্ট আপনাদের ভ্যাকসিন ইন্টেন্ড করা। আহ, এছাড়া ভিভিএম, যেটা ভ্যাকসিন বায়োমনিটরটা আপনারা জানেন। দেন টি সিরিজ ভ্যাকসিন কোনগুলো আছে আপনাদের এখানে। ভ্যাকসিন মানে কোল্ড চেইন পয়েন্ট না থাকলে কি হলো, আপনারা তো যেহেতু ইমার্শন করান, তো এই সমস্ত খুঁটিনাটি গুলো আপনাদেরকে জিজ্ঞাসা করবে। আশা করি এগুলোতে কেউ আটকায় না। আর দয়া করে আপনারা মুখটা খুলবেন, এমনকি বলার চেষ্টা করবেন, বলবেন। এখানে ভয়ের কিছু নেই, আপনারা যে কাজটা করছেন সেটাই আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো সেক্ষেত্রে তো আপনারা যদি ঘাবড়ে গিয়ে বসে থাকেন চুপচাপ, জানা জিনিস না বলেন, তো স্বাভাবিক কারণে একটা উপর থেকে বসে কিন্তু সেটাকে জাজ করা খুব মুশকিল হয়ে যাবে আদৌ কি আপনি জানেন কি জানেন না। তো এই ক্ষেত্রে ভয়ের কিছু নেই। উম, তারপরে একবার চেকলিস্টটা প্রয়োজনে প্রিন্ট করে আপনারা দেখে নেবেন। আচ্ছা, এটা গেল। নেক্সট নেক্সট কি আসছে, নেক্সট যেমন থাকছে যে এড্রিনালিনটা এক্সপায়ার্ড কিট কিনা। দেখুন এটা খুব শর্ট এক্সপায়ারি থাকে, তো এটার এক্সপায়ারি ডেটটা ভেরি ভেরি মানে ইম্পর্টেন্স দিয়ে এটা দেখে নেবেন আছে কি নেই। আচ্ছা, এরপর অ্যানাফিলাক্সিস কিট, এটার মধ্যে কি থাকে, প্রত্যেকটার কোয়ান্টিটি কত, এক্সপায়ারি ডেট কত, একদম এভরিথিং যাতে একটা বক্সের মধ্যে এফআই কিট যেটা থাকে সেটার মধ্যে লেখা থাকে, তার সাথে এফআই হলে কি করবেন সংক্ষেপে একটা ছবির মাধ্যমে এঁকে এটা খামের মধ্যে ওই বক্সটার মধ্যে আপনারা রেখে দিন। তাতে আপনারা ফুল ফুল নাম্বার পেয়ে যাবেন। বাট বলতে হবে, যদি আপনারা কাজটা না করেন তাহলে তো বলতে পারবেন না। এবার চলে যাচ্ছে আমাদের নেক্সট কি আছে, E16 নিয়ে এখানে বলা আছে যে ইন্টারনেটাল কেয়ার অ্যাজ পার দ্য গাইডলাইন আমরা করে থাকি কিনা। সিম্পল জিনিস, এটার মধ্যে আমরা এনসি করি কিনা, এনসি যদি রেকর্ড সেটা দেখতে চাইবেন, বাস। নেক্সট আসুন F4 আমরা জানি যে ইনফেকশন কন্ট্রোল কায়ার যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন সেক্ষেত্রে এগুলো ক্লিয়ার থাকার কথা। আমাদের কি জিজ্ঞাসা করবে যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা করি কিনা কি ক্ষেত্রে। যেমন আহ, যে কোনো জিনিস, যে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করার পরে সেটাকে প্রথমে আমরা ডিকন্টামিনেট করব, দেন ক্লিনিং করব ইনস্ট্রুমেন্ট, যে সারফেস ইনস্ট্রুমেন্টের সারফেস, তো মানে ইনস্ট্রুমেন্ট এবং যে যেখানটা কাজটা করা হয়েছে সেই সারফেসটাকে আমরা কিভাবে ডিসইনফেক্ট করি, তো সেই জিনিসগুলো আমাদের জানতে লাগবে। Next, the facility ensures standard practices and materials for the disinfection, sterilization, instrument and equipment have adhered to the process of the disinfection. তো disinfection process কিন্তু আপনাদের জানতে লাগবে, এটার মধ্যে কি কি আসবে। হাই লেভেল disinfection, high and sterilization, check the reusable items free from visible contamination and disinfection। হুম, তো এই জিনিসগুলো আমাদের এখানে চলে আসছে। তো কাইন্ডলি আপনারা এই প্র্যাকটিসটা আপনাদের এখানে কমই হয়, যেহেতু এতটা স্টুডেন্ট থাকে না, কিন্তু সেটা আপনাদের ক্লিয়ারলি বলতে হবে যে আপনার ইনস্ট্রুমেন্টটা কিভাবে পরিষ্কার করবেন। ধরুন একবার ইউজ করা হলো তো ব্লাড লেগে আছে, তো সেটাকে আমরা ডিকন্টামিনেট করবো ক্লোরিন সলিউশনে। আমরা কি করবো, ক্লোরিন সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখবো, ডুবিয়ে ডিকন্টামিনেট করবো। করার পরে সেটাকে আমরা ধোবো, ধুয়ে তারপর সেটাকে স্টেরিলাইজেশনের জন্য আমরা স্টিম স্টেরিলাইজার, মানে যেটা জলের মধ্যে সিদ্ধ করা হয় তার নির্দিষ্ট বয়লিং টেম্পারেচারে অন্তত অন্তত 20 মিনিট আমরা মানে বয়লিং টেম্পারেচারে আমরা এটাকে বয়েল করব। তো এইভাবে, এছাড়া অ্যাকচুয়ালি আমরা স্টিম স্টেরিলাইজার তো আমরা যদি করে থাকি ঠিক আছে, আমাদের বিদ্যুতের সমস্যা থাকে। আর সবচেয়ে বেটার যদি অটোক্লেভ আমরা ইউজ করি, তো সেক্ষেত্রে অটোক্লেভের একটা একটা স্টিকার থাকে, সেই স্টিকারটা লাগিয়ে কালার চেঞ্জের মাধ্যমে আমরা বুঝতে পারি। তো অটোক্লেভের ক্ষেত্রে আপনারা জানেন টেম্পারেচার, টাইম এবং প্রেসার কতটুকু থাকতে লাগে, চেকলিস্ট অনুসারে সেটা আপনারা দেখে নেবেন। এমনকি যেখানটাতে যদি অটোক্লেভ থাকে তো সেটা প্রসিজারটা মেনটেন করার চেষ্টা করবেন। আর অটোক্লেভের মধ্যে যেটা বলছিলাম কালার চেঞ্জিং এর মাধ্যমে, সেটা হচ্ছে কি একটা ট্যাব, অটোক্লেভ ট্যাব বলা হয় এটাকে। ওই অটোক্লেভ ট্যাব দিয়ে আমরা বুঝতে পারি কালার চেঞ্জ হলে যে অটোক্লেভ হয়েছে কিনা। সেখানে র্যাপড আইটেম, নন র্যাপড আইটেমের সঙ্গে টাইমের ডিফারেন্স থাকে, সেগুলো কায়াকল্প চেকলিস্টের মধ্যে একদম ডিটেলসে বলা আছে। তো এই জিনিসগুলো তারপর যদি কোনো জায়গাতে অসুবিধা হয় অবশ্যই যোগাযোগ করবেন। তো যাই হোক, তো এনএম ইন্টারাকশন
এর আগের আমার ভিডিওটাতে থাকবে, বা দেখেছেন হয়তো এমপিডব্লিউ ইন্টারাকশন নিয়ে। তো বাস এই ছোটখাটো কয়েকটা জিনিস কিন্তু আপনাদেরকে খুব ভালো করে দেখে